নিট বাই ডক্টর লুজার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার মনে হয় এরকম অনেকেই রয়েছে যারা কয়েক বছর ধরে নিট দিচ্ছে এবং তারা বোধহয় ভাবছে যে বোধহয় বারবার নিট দিয়ে পাওয়া যায় না, চান্স পায় শুধুমাত্র যারা ওই ফ্রেশার্স কিংবা একবারে দিচ্ছে তারাই পায়, আমরা বোধহয় আর পাবো না, আমরা বেকারই সময় নষ্ট করছি। তো আজকে আমি পার্টিকুলারলি একজনের কথা বলবো যাকে আমি চিনি ব্যক্তিগতভাবে এবং তার গল্পটাই আমি আজকের এই ভিডিওতে বলবো। আমার মনে হয় এই ভিডিওটার পরে, এই গল্পটার পরে যাদের মনোবল অনেকটা তলানিতে ঠেকেছে তারা কিছুটা হলেও আশ্বাস পাবে। কারণ আমি বারবার বলেছি, এই যে আমি প্রত্যেকদিন আসছি, এই যে ভিডিওগুলো দিচ্ছি, এই কথাগুলো বলছি, এটা কাউকে হয়তো নিটে চান্স পাওয়াবে না, তবে ওই আর কি আমি আমার মতো করে পাশে থাকার চেষ্টা করছি, অ্যাটলিস্ট যাতে মনোবলটাকে ধরে রাখা যায়। আমার হাতে যদি ক্ষমতা থাকতো, শক্তি থাকতো, সবাইকে নিটে চান্স পাইয়ে দিতাম, আমি সবাইকে পাইয়ে দিতাম। আমার কাছে সেই শক্তিটা নেই, কিন্তু পাশে থাকার শক্তি রয়েছে, আমি শুধু সেই চেষ্টাটাই করছি। তো আমি এক বন্ধুর কথা বলছি যার সঙ্গে আমি স্কুলে একসাথে পড়তাম, ক্লাস 11-12-এ, এবং সে খুব মানে আমাদের মতোই নর্মাল মিডিওকার স্টুডেন্ট ছিল। এবার যেহেতু আমি কলকাতার দিকে যেতাম এবং কলকাতাতে গিয়ে আমি বেশ কিছু ভালো স্টুডেন্টকে দেখেছি, আমি সৌভাগ্যবান যে আমি বেশ কিছু ভালো টিচারের সংস্পর্শে এসেছি। কারণ আমি বারবার বলি, ক্লাস 11-12 ভালো টিচার পাওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জন্য হয়তো আমার কিছুটা ডেভেলপমেন্ট হয়েছিল, আমি কিছুটা প্রোগ্রেস করেছিলাম, কিন্তু আমার স্কুলের বেশিরভাগ ছেলে মেয়ে যারা বেরোয়নি এবং ওখানেই পড়তো, এবং হয়তো আমি যেরকম লাকিলি ভালো টিচার পেয়েছিলাম হয়তো সেরকম তারা পায়নি, সেই জন্য তারা হয়তো কিছুটা পিছিয়ে ছিল। মেরিটে হয়তো আমরা প্রত্যেকে এক ছিলাম, কিন্তু শুধুমাত্র আমার ভাগ্যের জন্য হয়তো আমি কিছুটা বেটার তৈরি করতে পারছিলাম নিজেকে, এবং আমার ক্লাসের বাকি ছেলেমেয়েরা হয়তো একটু পিছিয়ে ছিল। তো এরকমই একজন স্টুডেন্ট আমাদের ক্লাসের, যে নর্মালি পড়াশোনা করতো এবং হতো, কিন্তু সেও বলতো আমি ডাক্তার হব। আমি যেরকম বলতাম আমি ডাক্তার হব, সেও বলতো আমি ডাক্তার হব, এবং সবাই ভাবতো বোধহয় সেও ডাক্তার হবে। তো আমি তার সঙ্গে এমনি ক্লাসের মধ্যে কথা বলতাম বা ডিসকাস করতাম কখনো কিছু নিয়ে, তো আমি বুঝতাম যে অ্যাকচুয়ালি অনেকটাই পিছিয়ে রয়েছে, মানে মিরাকেল ছাড়া চান্স পাওয়া সম্ভব নয়, কারণ ল্যাক অফ কনসেপ্ট রয়েছে, এবং সায়েন্সটাকে অনেকটা আর্টসের মতো করে পড়ছে। সে হয়তো ভালো স্টুডেন্ট, কিন্তু যেটা বেশিরভাগ জায়গাতে যেটা হয়, আমি বারবার বলি, ওই যে যারা বলে না যে বোর্ডস নিট আলাদা, এই কথাগুলো যারা বলে জেনারেলি তারাই ওই আর্টসের মতো করে জিনিসগুলোকে পড়ায়। তো আর্টস ইজ আ গুড সাবজেক্ট, ইতিহাস ভূগোল, মানে আমি একেবারেই বলছি না সাবজেক্টগুলোর মেরিট নেই, বাট ইতিহাস ভূগোলকে ইতিহাস ভূগোলের মতো করে পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রিকে ফিজিক্স কেমিস্ট্রির মতো করে পড়তে হবে। আমি ফিজিক্সকে ইতিহাসের মতো করে যেরকম পড়তে পারি না, তেমন ইতিহাসকেও ফিজিক্সের মতো করে পড়তে পারি না। তো যাই হোক, তো আমি দেখতাম যে মেনলি ও যেহেতু ওই রকম ভাবেই পড়ছে, একটা নোট ভিত্তিক পড়াশোনা করছে, যে কিছু প্রশ্ন উত্তর মুখস্থ করছে, কিছু পার্টিকুলার অঙ্ক মুখস্থ করছে, এবং ভাবছে যে বোধহয় আমার তৈরি হয়ে যাচ্ছে। তো আমি বুঝে গেছিলাম যে পাবে না। তো তখন ক্লাস 12 আমার, তখন আমি নিজে থেকেই, আমি ক্লাস 12-এ আমার ক্লাসের বেশ কিছু ছেলে মেয়েকে আমি পড়াতাম, যেটা আমার যেটা জ্ঞান সেই জ্ঞানটাই আমি দেওয়ার চেষ্টা করতাম, কারণ লোকে বলে যে জ্ঞান যত আমি ছড়াবো তত বাড়বে। তো আমারও কেমিস্ট্রিটা ঘষা মাজা হতো, কারণ কেমিস্ট্রি আমার দুর্বল ছিল ক্লাস 11-এ। তো নিজের কেমিস্ট্রিকে স্ট্রং করার জন্যে, এবং ভাবতাম যে বাকিদেরও কিছু হেল্প হয়ে যাবে, সেজন্য আমি কেমিস্ট্রি পড়াতাম ক্লাস 12-এ আমারই ক্লাসের বাকি ছেলে মেয়েগুলোকে, বেশ কিছু, মানে যারা ইন্টারেস্টেড, অবভিয়াসলি আমি যেতে যেতে গিয়ে বলতাম না, বাট যারা আগ্রহী তাদেরকে আমি পড়াতাম আমার যা জ্ঞান আছে সেইখান থেকে, ওকেও আমি কিছুটা পড়াতাম। তো এরকম ভাবে আলটিমেটলি পরীক্ষা হলো 2012 সালে, যে বছর আমি উচ্চ মাধ্যমিক দিচ্ছি। আমি প্রথম বছরই চান্স পেয়ে গেলাম, 100-র মধ্যে র্যাঙ্ক হলো, ঠিকই আছে। ও পেলো না, স্বাভাবিকভাবে আমি জানতামও পাবে না, কারণ পেলো না। যাতে ও এরকম না যে খুব একটা ভেঙে পড়েছিল বা মন খারাপ হয়ে গেছিল, কারণ দেখবি যারা প্রথম বছর কেউ পায়নি তারা এইটাই প্রথমে বলে যে এই বছরটা তো আমি উচ্চ মাধ্যমিকের জন্য পড়েছিলাম, আমি নেক্সট বছরটা ভালো করে পড়বো। মুশকিলটা যেটা হয়, যারা এই মাইন্ডসেটে চলে না যে আমি এবছরটা উচ্চ মাধ্যমিকের জন্য পড়ছি, এই ব্যাপারটাই যাদের মাথায় ঢুকে যায়, তারা ওই বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো করে নেয় না। তো অ্যাকচুয়ালি পরের বছর যখন হঠাৎ করে সে ভাবে যে এবার আমি একদম নিটের লেভেলে পড়াশোনা করব, নিট মানে কি, এমসিকিউ সলভ করতে হবে ভেরি কুইক টাইমে, তার মানে তোর কনসেপ্ট শুড বি ভেরি স্ট্রং এবং শার্প, যেখানে তুই প্রশ্নটা দেখলেই ধরে ফেলতে পারবি যে এই প্রশ্নটার পিছনে কি কনসেপ্ট আছে এবং সেটা কি করে
সলভ করতে হবে। তো যেহেতু এরও সেরকম কনসেপ্ট ছিল না, তাই ও যতটা সহজেই ভাবছিল যে আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছি, আমি বোর্ডসের জন্য ভালো পড়েছি, পরের বছর আমি ইজিলি আমি ক্র্যাক করে দেবো নিটটা, এতটা ইজি হয়নি। কারণ অবভিয়াসলি ইটস ভেরি ডিফিকাল্ট যে কেউ যে সারা জীবন বিজ্ঞানটাকে অন্য একটা সাবজেক্টের মতো করে পড়ে এসছে, সে এক বছরে পুরো ব্যাপারটাকে খেলাটা ঘুরিয়ে দেবে। তো অ্যাকচুয়ালিও পরের বছরও পেলো না। তো যখন পরের বছর পেলো না তখন ও একটু ধাক্কা খেলো এবং ও একটু ভেঙে পড়লো এবং ও বলল যে পেলাম না। তো আমি আমার বললো যে কি করবো, আমি বললাম তুই কি করতে চাস জীবনে? বললো আমি ডাক্তারই হতে চাই, আমার ডাক্তারির বাইরে আমার আর কোনো অপশন নেই, আমার কোনো আর চয়েস নেই, আমি ডাক্তারই হব, আমার আর কোনো চয়েস নেই। ঠিক আছে, ডাক্তারি তুই যদি হবি ভেবেই থাকিস তাহলে তো রাস্তাটা বন্ধ হয়ে যায়নি, রাস্তা তো তোর আছে, তো আপার লিমিট নেই, পরীক্ষা দে, আবার পরীক্ষা দে, একবার হয়নি তো কি হচ্ছে, পরের বার হবে। তো পরের বার আবারও পরীক্ষায় বসে, আবারও প্রিপারেশন নেয়, আবারও সবকিছু করে রেজাল্ট বেরোয় এবং আবার তার নাম আসে না। সেকেন্ড বারও আবার সে ব্যর্থ হয়, মানে প্রিপারেশন নেওয়ার পরেও, সোকল যেটাকে আমরা বলি নিট লেভেলের প্রিপারেশন নেওয়ার পরেও দ্বিতীয়বারও সে ব্যর্থ হয়ে যায়। তো এইবার সে একটু চাপে পড়ে যায় এবং তখন সে বলে যে কি করি, আমি কি করি। আমি বললাম যে দেখ, তুই কি ভাবছিস, তুই কি নর্মালি বিএসসি তে ঢুকে যেতে চাইছিস? কারণ আমি মনে করি যে যে কোনো জায়গাতে তুই যদি যাস, তুই যদি সেটা ভালো করিস, তুই সাকসেসফুল হতে পারবি। তখন বলছে না, দেখ আমি এটাই ভেবে রেখেছি, তো আমি অলরেডি আমার জীবনে 2 বছর এখানে দিয়েছি, তাই আমি এটাই করব, আমাকে এটাই করতে হবে এবং আমি অনেকটা এসে গেছি আমার মনে হচ্ছে, এবছর বোধহয় আমি পেয়ে যাব। বললাম ঠিক আছে, তুই যখন কনফিডেন্ট, গো ফর ইট, চেষ্টা কর, অসুবিধা কি আছে। তো 3 নম্বর বছর সে আবার পরীক্ষা দেয় এবং সে বছর রীতিমতো ভালো প্রিপারেশন নেয়, পরিশ্রম করে এবং এই বছর তার একটা র্যাঙ্ক আসে, যেটা তার আগের 2 বছর র্যাঙ্কই তার আসেনি, এবছর তার একটা র্যাঙ্ক আসে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে যেটা চাইছিল যে একটা গভর্নমেন্ট কলেজে এমবিবিএস সিট, সেটা হয় না। তার যে র্যাঙ্ক আসে তাতে বিডিএস হতে পারে, হয়তো নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ বা বর্ধমান ডেন্টাল কলেজ, এগুলোতে হতে পারতো। আর আহমেদে হতো না, ডেন্টাল কলেজে হতো না, বাট একটা ডেন্টাল কলেজে তার সিট হতে পারতো, বা হয়তো প্রাইভেটে এমবিবিএস হতে পারতো, কিন্তু তার সেই পয়সা ছিল না প্রাইভেটে পড়ার, এবং ডেন্টাল কলেজে হচ্ছিল, গভর্নমেন্ট ডেন্টাল কলেজে হচ্ছিল। তো আমি বললাম যে দেখ, বিডিএস ও ডাক্তার, এবং এরকম নয় যে বিডিএস এ কেরিয়ার নেই, তুই কেন ভাবছিস যে এমবিবিএস করতে হবে? তুই যখন 3 বছর তুই দিয়েছিস, তুই বিডিএস পেয়েছিস, তুই নিয়ে নে, আমার তো কোনো চাপ নেই। তখন ও বলে যে দেখ বস, বিডিএস আমি করব না। এবার মানে ও একদম ডিটারমাইন্ডলি বলে আমি বিডিএস করবো। আমি তো বোঝানোর চেষ্টা করলাম যে বিডিএস করে খুব ভালো প্রসপেক্ট আছে, তুই চাইলে অনেক ভালো, তুই নিজের চেম্বার করবি, তুই ফ্রি হ্যান্ড পাবি এবং তোর যদি হাত ভালো হয়, তুই, আমি বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমার কেন জানি না মনে হচ্ছিল যে বোধহয় ও ভেঙে পড়তে পারে যখন তখন, তাই কোথাও একটা কেরিয়ারে যদি ও ঢুকে যায় সেটা অনেক বেটার হবে। তো আমি ওখানে বোঝালাম, কিন্তু ও স্টাবার্ন ছিল যে না, আমি বিডিএস করব না, আমি এমবিবিএসই করব। তো এবার কি হলো, আমি ভাবছি যে ঠিক আছে, তাহলে আর আমি আর কি বলবো। সে আবার পরীক্ষায় বসলো, আবার সে পরীক্ষায় বসলো, মানে প্রথম 2 বছর র্যাঙ্ক আসেনি, তারপরের বছর বিডিএস এসেছিল গভর্নমেন্ট কলেজে, ও নিল না, এবং তারপরের বার আবার ও পরীক্ষায় বসলো প্রিপারেশন নিয়ে, কারণ ও বললো যে দেখ আমি অলমোস্ট এসে গেছি, আমাকে আর একটা স্টেপ অতিক্রম করতে আমি পেয়ে যাব। এবার পরীক্ষা হলো, এই বছরটা আমার সাথে আর ওর যোগাযোগ ছিল না, ও আর যোগাযোগ রাখেনি আমার সাথে, কারণ ও একদম নিজেকে একদম গুটিয়ে নিয়েছিল এবং আমরা জাস্ট ওর কেউ কোনো খোঁজ খবর পেতাম না। তাই ভাবলাম যে ঠিক আছে, নিজেকে গুটিয়ে রেখে পড়াশোনা করছে, কারোর সাথে কথা বলতে চাইছে না, ওর স্বাধীনতা দেওয়া উচিত, তো পড়াশোনা করুক। তো সবার থেকে গুটিয়ে নিয়েছিল এবং ও পরীক্ষা দিয়েছিল। তো পরীক্ষা যখন বেরোয়, আমি র্যাঙ্ক লিস্টটা ডাউনলোড করি এবং ডাউনলোড করে আমি ওর নামটা সার্চ করে দেখি যে সেবার ওর নামই নেই। তাই প্রথম ভাবলাম যে তাহলে কেউ পরীক্ষা দেয়নি। তো আমি অবাক হয়ে গেলাম যে তাহলে কি পরীক্ষা দেয়নি, মানে নামই নেই। আগের বছর বিডিএস যার হয়েছিল সে 1 বছর পরিশ্রম করেছে, তাহলে তো তার বেটার হওয়া উচিত, তার নামই নেই। তো তারপরে তার কিছুদিন, মাস 2-3 পরে তার সাথে আমার দেখা হয় রেজাল্টের পরে। আলাম যে কি রে, কি করছিস এখন? বললো খুব চেষ্টা করেছিলাম লাস্ট বার, হলো না, আর
আর ভাল লাগছে না, আমি হাল ছেড়ে দিয়েছি, আমি বিএসসি পাস কোর্সে ভর্তি হয়ে গেছি এবং আমি মনে হচ্ছে আর পারবো না, আমি হাল ছেড়ে দিয়েছি। তো যে এতদিন ধরে পরিশ্রম করছিল, যে কখনো আমি যাকে সেরকম ভাবে ভেঙে পড়তে দেখিনি, মানে প্রতি বছর সে ব্যর্থ হতো এবং আমাকে বলতো যে আমি আবার নতুন করে প্রিপারেশন নেব, তার মুখে যখন এই কথাটা শুনলাম আমি একটু অবাক হয়ে গেছিলাম আর একটু চমকে গেছিলাম যে বাবা এত হাল ছেড়েই দিল। তো আমি বললাম যে যেটা কর ভালোই কর, মানে ঠিক আছে তোর ডিসিশন, এবং আমি জানি যে তুই খুব পরিশ্রমী এবং তুই খুব স্ট্রং মেন্টালিটির একজন, তুই ভেঙে পড়িস না, তাই তুই জীবনে যাই করিস তুই ভালো করবি, কারণ তুই অনেস্ট, তুই ডেডিকেটেড, তুই ডিসিপ্লিনড এবং তুই ভালোই করবি জীবনে। ব্যাস ওইটুকু হাই হ্যালো দেখা হয়েছিল, কথা হয়েছিল, তারপরে চলে গেল। তারপরে বছর রেজাল্ট বেরোয়, আমি এমনি জাস্ট রেজাল্টটাকে ডাউনলোড করেছিলাম, আর কেন জানি না মনে হচ্ছিল, আমি ওর নামটা সার্চ করলাম এবং দেখলাম ওর র্যাঙ্ক 1000-এর মধ্যে চলে এসেছে স্টেটে, যাতে মানে ওর গভর্নমেন্ট মেডিকেল কলেজ হয়ে যায়। তো আমি খুব খুশি হয়েছিলাম সেদিন এবং আমি অবাক হয়ে গেছিলাম যে প্রথম 2 বছর পাইনি, তারপরের বছর বিডিএস হলো, নিল না, তারপরের বছর র্যাঙ্কই এলো না, এবং যখন সে আমাকে বললো যে আমি আর পাস কোর্সে বিএসসি ভর্তি হয়ে গেছি, আমার মনে হয় আর হবে না, আমি হাল ছেড়ে দিয়েছি, তারপরের বছর সে আবার পরীক্ষা দেয় এবং দিস টাইম ও ক্র্যাক করে দেয় পরীক্ষাটাকে, 1000-এর মধ্যে ওর র্যাঙ্ক চলে আসে এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পায়। তারপরে আমার ওর সাথে দেখা হয়, তখন বললাম যে তুই কি তাহলে আদৌ ভর্তি হয়েছিলিস বিএসসিতে? বললো হ্যাঁ আমি হয়েছিলাম, কিন্তু আমি জীবনে এটা ঠিক করে নিয়েছিলাম হলে আমি ডাক্তারই হব, সে আমার 5 বার লাগুক 10 বার লাগুক, এটা আমার লাইফের টার্গেট, আমি এটাই হব, আমি এটার জন্যই আমার জীবনটাকে দিয়ে দিয়েছি। লোকে তো কত কিছু, কত বছর লাগে সময় হতে, আমার 5 বছর লেগেছে, 6 বছর লেগেছে, এটা না হলে 10 বছর লাগতো, ডাক্তারই আমি হতাম। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল এবং সেটাকে আমি ফাইনালি কমপ্লিট করেছি। এবং যাই হোক আমি খুব খুশি হয়েছিলাম ওর জন্য, যার সঙ্গে আমি একসঙ্গে এক স্কুলে পড়েছি, এবং আমি ওর পুরো গ্রোথটা দেখেছি যে কিভাবে একটা এমন সময় ছিল যখন ওর চান্স পাওয়ারই কথা ছিল না, সেখান থেকে লড়াই করা এবং অ্যাকচুয়ালি প্রত্যেকবার যাওয়া, ফেল করে যাওয়া, আবার পরের বছরের জন্য নিজেকে তৈরি করা, আবার ফেল করে যাওয়া, আবার তৈরি করা, এবং তারপরে একবার অলমোস্ট কাছাকাছি চলে এসে ফেল করে যাওয়া এবং সেখান থেকে পুরো বেরিয়ে যাওয়া এবং তারপরে আবার স্ট্রংলি ফিরে এসে ম্যাচটা জিতে যাওয়া। আই স্যালিউট, আমি অবাক হয়ে যাই। অ্যাকচুয়ালি একটা বিখ্যাত কথা আছে, জ্যাকমার কথা আছে, একটা বিখ্যাত, যে আজকের দিনটা খুব কঠিন, কালকের দিনটা আরো কঠিন, কিন্তু তারপরের দিনটা সুন্দর। কিন্তু বেশিরভাগ মানুষ ওই আগামীকাল সন্ধ্যেবেলাতেই মরে যায়, ওই সুন্দর দিনটা অবধি কেউ আর বাঁচে না। তাই আমার মনে হয় এও যদি ওই যখন যে বছর বিডিএস পেয়ে গেছিল এবং পরের বার ভেবেছিল এবার তো পেয়ে যাবো, এত কাছাকাছি চলে এসেছি, এবং পরের বছর ও চান্সই পেল না, তো সেই সময় ও যদি ভাবতো ধুর এত কাছ থেকে এসে পরের বার আমি আউট হয়ে গেলাম, ছেড়ে দিই হাল, তাহলে কিছু হতো না। কিন্তু ওই যে বললাম, ভগবান সবসময় এক্সট্রিম যে খারাপ সিচুয়েশন তারপরে সবসময় একটা ভালো কিছুর তৈরি করে রাখে, এবং ও সেটার অপেক্ষা করেছে এবং ও সেটা সাকসেসফুল হয়েছে। তাই যারা সবাই ভাবছে যে বোধহয় আর হবে না, সবাই হেরে যাচ্ছে, এই কথাটা সবসময় মাথায় রাখিস যে আজকের দিনটা কঠিন, কালকের দিনটা হয়তো আরো কঠিন, তারপরের দিনটা সুন্দর। তোকে তারপরের দিন অবধি নিজেকে নিয়ে যেতে হবে, তবে দেখবি লাইফ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আবারও মনে করিয়ে দিই, একটা পরীক্ষা, একটা কেরিয়ার তোর লাইফ চেঞ্জ করে দিতে পারে না। খুশি হওয়াটা একটা মানসিক ব্যাপার, তুই যদি চাস খুশি থাকতে, তুই যে কোনো সময় খুশি থাকতে পারিস। আর যদি তুই মনে করিস এইটা পেলে আমি খুশি হব, তাহলে দেখবি যেদিন তুই ওইটা পেয়ে যাবি তোর সামনে আর একটা টার্গেট চলে আসবে, তোর মনে হবে ওইটা পেলে আমি খুশি হব। তাই এত টেনশন নিস না। বহু মানুষ সফল হয়েছে, অনেক হার্ডওয়ার্ক করে সফল হয়েছে। যেরকম ছোটবেলায় আমরা রবার্ট ব্রুশের গল্প বলতাম, যে মাকড়সাটা পড়ে যাচ্ছে এবং তারপরে আলটিমেটলি জালটা বানিয়ে নিয়েছিল। যেরকম মাকড়সার গল্প ছোটবেলায় পড়তাম, 7 বারের বারে করে ফেলেছে, সেরকম বহু মানুষ করেছে। তুইও পারবি, তুই যদি লেগে থাকিস, সফলতা তোকে আসতে বাধ্য এবং সফলতা নিজে তোর কাছে আসবে, তোর দরজায় কড়া নাড়বে। তুই শুধু লেগে থাক, পরিশ্রম কর, সৎ থাক, এইটুকু তোর কাজ, বাকি দেখবি অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাবে। তাই ভেঙে পড়ার তো কোনো কারণই নেই, হাল ছেড়ে দেওয়ার কোনো ব্যাপারই নেই। বহু মানুষ সফল হয়েছে, তুইও হবি। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।